আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নারী সমাজকে অপমানকারীরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে মন্তব্য। 12ই ফেব্রুয়ারি জনগণের ব্যালট বিপ্লব হবে বললেন জামাতের আমির। কোনো পরিবার নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামাত। নির্বাচনী সহিংসতা বিবেচনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়াতে ইসির নির্দেশনা। গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচার চালালে ব্যবস্থা। এবং ফরিদুর রেজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর নিয়ে পাঠ আলোচনা। তথ্য সমৃদ্ধ সুনিপুণ বর্ণনায় বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা অধ্যায়। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তৃত সংবাদে। আর শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা আসন্ন নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ার কথা বলছেন তারা ষড়যন্ত্রকারী। খুলনায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে তারা নিজের স্বার্থে ধর্মের নামে ব্যবসা ও নানা ষড়যন্ত্র করছে। পরে যশোরে জনসভায় তারেক রহমান বলেন, নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে সতর্ক সজাগ থাকতে হবে। মামুনুর রশিদের ভিডিওচিত্রে রাহুল রায়ের রিপোর্ট। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ আর নিজের বাড়ি বগুড়া সহ উত্তরাঞ্চলে বাসে করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শিল্পনগরী খুলনায় আসলেন হেলিকপ্টারে। প্রকৃতির আশীর্বাদ, শান্ত নিবিড় সুন্দরবনের দুয়ার ঘেঁষা শহর উত্তাল। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে মিছিলে স্লোগানে নির্বাচনী উত্তাপ। খুলনা অঞ্চলের 9টি পাটকল সহ বন্ধ বেশ কিছু কলকারখানা। 10 জেলার 37টি আসনে পিছিয়ে পড়া আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা মানুষদের আশা প্রত্যাশার কথা বলেছেন তারেক রহমান। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্পনগরীকে গড়ে তুলতে চাই। একটি রাজনৈতিক দল নারীদের অসম্মান করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজা, বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ? নির্বাচন নিয়ে সেই রাজনৈতিক দলই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তারেক রহমানের। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝুঁকে মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল ছাতুরির চেষ্টা করছে। খুলনা, সাতক্ষীরা আর বাগেরহাটের 14 জন ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তারেক রহমান। রূপসার পাড়ের শহরে আজ এই নদীর স্রোতের মতোই জনস্রোত। সুন্দরবন যেমন ধীরস্থির, শক্তিশালী আর ধৈর্যশীল, এই জনপদের মানুষও তেমনও। তারেক রহমানও রাষ্ট্র উন্নয়নের কথা বলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বললেন আর মনে করিয়ে দিলেন দরজায় করা নাড়ছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে মানুষের রায়ে জয়ী হয়ে তিনি তাদের পাশে থাকতে চান। খুলনা সমাবেশ শেষে হেলিকপ্টারে করে তারেক রহমান চলে যান যশোরে।
শহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। আজ আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যে ওইসব ষড়যন্ত্রীরা কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। যেখানে ওত পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পায়। সাধারণ মানুষকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, মানুষের ভোটে ক্ষমতায় গেলে নিজের দেয়া প্রতিশ্রুতি পূরণে শতভাগ চেষ্টা করবেন। রাহুল রায়, চ্যানেল আই। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ব্যালট বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামাত। এজন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন জনসভায় এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। আবুল কাশেমের ভিডিওচিত্রে বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের 12তম দিনে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারে অংশ নেয় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জনসভাগুলোতে অংশ নেয় 11 দলীয় জোটের শীর্ষ নেতারাও। মহেশখালীর জনসভায় জামায়াতে ইসলামীর আমির প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে স্থানীয় নানা সমস্যার সমাধানের পাশাপাশি মহেশখালীতে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কক্সবাজারের জনসভা শেষে জামায়াতে ইসলামীর আমির অংশ নেন লোহাগাড়া ও সীতাকুণ্ডের জনসভায়। অতীতের কাঠুন্য টেনে এই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না। দিনের শেষ জনসভা দেশের বন্দরনগরী চট্টগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। জামায়াতে ইসলামীর আমির পৌঁছানোর আগেই জনসমুদ্র হয়ে ওঠে সভাস্থল। মাঠ ছাড়িয়ে জনসমুদ্র পৌঁছে যায় আশেপাশের সড়ক ও ফুটপাতেও। সামাজিক মাধ্যমে প্রকাশিত মন্তব্যের কথা বলা তো দূরের কথা, এমন নোংরা চিন্তাও জীবনও করেননি বলে জানান জামাতের আমির। তিনি বলেন, অপবাদ দিয়ে 11 দলীয় জোটকে ঠেকানো যাবে না, মঞ্জিলে যাওয়ার আগে তারা থামবেন না। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা। আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের। এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইলো কে? ঠাকুর ঘরে কে রে? ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। প্রতিটি জনসমাবেশে দলীয় ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দিয়ে জনগণের কাছে ভোট চান জামাতের আমির। নির্বাচনী জনসভার বক্তব্যগুলোতে জামাতের আমির প্রতিহিংসা নয়, ক্ষমা এবং ঐক্যের বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছেন। সেই সাথে তিনি বলছেন যে আগামীর বাংলাদেশে যদি তারা ক্ষমতায় পায় তাহলে দেশের অর্থনীতিকে আমূল পরিবর্তন করবেন, সেই সাথে দুর্নীতিও রোধ করবেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, চট্টগ্রাম। নির্বাচনী সহিংসতা বিবেচনায় নিয়ে আজ ও আগামীকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা আরও বৃদ্ধি করবে। চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গণভোটের পক্ষে বিপক্ষে কোনো সরকারি কর্মকর্তা প্রচার চালালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব বেগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য অনুযায়ী 2025 সালে দেশজুড়ে 401টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন 102 জন। নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সবশেষ শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। পরিস্থিতি উত্তরণে কি পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের? বিভিন্ন এলাকায় এই শান্তি শৃঙ্খলা রক্ষার্থে স্ট্রাইকিং ফোর্স নামবেন, তাদের মুভমেন্ট আরও ভিজিবল হবে এবং চেকপোস্ট, যানবাহন চেক, তারপরে কি বলে যে বর্ডার এরিয়া, অস্ত্র উদ্ধার, এগুলো আরও দৃশ্যমান হবে কালকে পরশু থেকেই।
সুতরাং আপনারা যেরকম আশঙ্কা করতেছেন যে নির্বাচন এগোচ্ছে, সহিংসতা বাড়বে, প্রিভেন্টিভ মেজার হিসেবেও আমরা আমাদের প্রস্তুতি আরও বহুগুণে বেড়ে যাবে এই কয়েকদিনে। গণভোটের বিষয়ে প্রচার করতে পারবেন না সরকারি কর্মকর্তারা। সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। তবে এই নির্দেশনা ভঙ্গের অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং আচরণবিধি যেভাবে প্রতিপালিত হবে, এই গণভোটের ক্ষেত্রেও সেইভাবে প্রযোজ্য হবে। আমাদের কাছে কেউ কেউ জানিয়েছেন, লিখিতভাবেও দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে কেউ আইন ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, সবার মতাদর্শ আলাদা হলেও সবার লক্ষ্যই হওয়া উচিত দেশ গঠন। সবাই যেন দেশ গঠনের কাজে অংশ নিতে পারে সে ধরনের প্ল্যাটফর্ম করার কথা বলেন জাইমা রহমান। তরুণ ভোটারদের সাথে সামাজিক, রাজনৈতিক সহ নানা বিষয়ে আলাপ করেন জাইমা রহমান। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। তরুণ ভোটার এবং জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ সংলাপ তৈরির লক্ষ্যে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে এই চায়ের আড্ডা অনুষ্ঠানে তরুণদের সাথে বিভিন্ন প্রসঙ্গে আলাপ করেন ব্যারিস্টার জাইমা রহমান। বনানী ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত এই চায়ের আড্ডায় তরুণদের সাথে রাষ্ট্রীয় এবং সামাজিক অনেক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই, ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান। জাইমা রহমান বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। আদর্শ মানুষদের, ইভেন ইফ ইউ নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস, যে অন্যদেরকে ওভাবে অ্যাটাক ক্ষতি করতে না, বুলিং করতে না, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইলেন্টলি। রাস্তায় সাধারণ মানুষের পারাপারের সমস্যা এবং গাছপালার প্রয়োজনীয়তা ও খালবিলের পরিচ্ছন্নতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন জাইমা রহমান। মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা করে তো এখানে মনে হয় একটু রিস্কি একটা জায়গা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। পবিত্র শবে বরাত আজ মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম পবিত্র এই রাত। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বরাতের রাত শুরু হয়ে পরদিন সূর্য ওঠার আগ পর্যন্ত এ রাতের মাহাত্ম্য চলতে থাকে। ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুল ভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। বাংলা টেলিভিশন শুধু বিনোদন নয়, সংস্কৃতির আয়না। নাটকের সংলাপে উঠে আসে সমাজ, চরিত্রের ভেতর দেখা যায় সময়। গত 50 বছর ধরে বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা ধাপ আর গল্প উঠে এসেছে বাংলা টেলিভিশনের 50 বছর বইটিতে। পাঠ আলোচনায় উঠে আসে স্মৃতিচারণও। আরও জানাচ্ছেন মিথিলা নাজরিন। একটি পর্দা, কিছু আলো, কিছু শব্দ নিয়ে শুরু হওয়া একটি স্বপ্নের যাত্রা বাংলা টেলিভিশন। 50 বছর আগে যে পর্দা প্রথম আলো জ্বালিয়েছিল বাঙালির ঘরে, আজও সেই পর্দাই বলে চলেছে আমাদের গল্প। টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা বাংলা টেলিভিশনের 50 বছর পাঠ আলোচনায় বক্তারা বলেন, বইটি শুধু জ্ঞান বিনিময় নয়, অভিজ্ঞতা বিনিময়ও অনন্য। বাংলা টেলিভিশনের 50 বছর, তার আগে এটা তো 2014, তার আগে 2011-তে উনি আরেকটা বই লিখেছিলেন, টেলিভিশন আরেক জীবন। এই যে সাগরের পুরো জীবনটাই যে টেলিভিশনকে কেন্দ্র করে
শুধু টেলিভিশনে অনুষ্ঠান নির্মাণ বা টেলিভিশনে পাণ্ডুলিপি রচনা এর ভিতরেই সীমাবদ্ধ ছিল না। তিনি চেষ্টা করতেন যে টেলিভিশন নিয়ে আর কি করা যায়, টেলিভিশন নিয়ে আর কি করা যায়। এরপরেই তিনি টেলিভিশন নিয়ে, তিনি তো একটা ভালো লেখক, আপনারা জানেন যে শিশু সাহিত্যিক, এবং তিনি টেলিভিশন নিয়ে তিনি বেশ কিছু রচনা লিখতে থাকেন এবং তার প্রচুর গ্রন্থ, প্রায় 50-এর উপর গ্রন্থ আছে, ছবিও হয়েছে সাগরের স্ক্রিপ্ট থেকে, পাণ্ডুলিপি থেকে। ফরিদুল্লাহ সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর। এটা কি ফরিদুল্লাহ সাগরকে খুশি করার জন্য অথবা চ্যানেলকে খুশি করার জন্য? খুব বড় প্রশ্ন উঠতে পারে। আধুনিক তাই নয়। ফরিদুল্লাহ সাগর চ্যানেল আই এবং ইমপ্রেস সহ অনেক ব্যবসার সঙ্গে জড়িত অনেক কিছু। ওনার তো দিল্লি দেয়নি যে ওনাকে একটা বই লিখতে হবে বাংলা টেলিভিশনের 50 বছর, আরো অনেক কিছু লিখেছে। এটা একটা মিডিয়ার প্রতি একটা ভালোবাসা, যেটাকে ইংরেজিতে বলে প্যাশন, সেটা না থাকলে এই লেখাটার জন্য এত বড় বই এবং শ্রম দিয়ে লেখা এটা সম্ভব না। উনি নাটক বানান, উনি নাটক লেখেন, উনি গান লেখেন, উনি বিজ্ঞাপন চিত্র বানান, উনি ম্যাগাজিন অনুষ্ঠান করেন। আমি একজন যদি সিনেমা পড়ুয়া হই, তাহলে কি আমি শুধু সিনেমাই বানাবো? সিনেমার সঙ্গে যা কিছু সব কিছু বানাবো। এই বোর্ডটা যদি আমার কিশোরকালে আসতো, তাহলে আমি জীবনটা বলতে চাইতাম। সমাজ ও মানুষের উপর ভূমিকা রাখতে বইটি অনন্য বলেও তুলে ধরেন বক্তারা। কখনোই আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। এই যে 50 বছর বইটা লিখেছে, হঠাৎ করে মনে পড়লো আমার 50 বছর হয়ে গেছে, একদম সেম টাইম এই বইটা লেখা হয়েছে। তো এইভাবে মিল হয়ে যায়, আমরা কখনোই অতীত ভুলতে পারি না। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জানাবো কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা সহ 16টি নদ নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলের চরণভূমি থাকায় ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে চরের নারীরা এক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন বেশি। এক একটি ভেড়ার দাম 3 থেকে 4 হাজার টাকা। 6 মাস পর পর প্রতিটি ভেড়া 2 থেকে 4টি করে বাচ্চা দেয়। ভেড়ার রোগ ব্যাধিও কম। এখন প্রতিটি পরিবারে 5 থেকে 8টি করে ভেড়া রয়েছে। আমার একটা ভেড়া দেওয়া হয়েছে, ওই ভেড়া থেকে 4-5টা ভেড়া হচ্ছে। ভেড়া সব কিছুই খায়, ভেড়ার কাছে অনেক খরচ লাগে না, অল্পতেই হয়ে যায়। ভেড়া পালিয়ে 6টা ভেড়া বেচাছি, 8টা আছে, ভেড়া বিয়েবে। ভেড়া জন রোগ বালাই কম হয়, ছাগলের চাই ভেড়ায় ভাল। অসুখ বিসুখ কম হয়, বানবাসী আসলে গাছের পাতা পাড়ি দেই, ভুসি আনি দেই, আয় উন্নতি বেশি হয়েছে। আর 5টা থেকে 8টা হবে, 8টা থেকে 10টা হবে। ভেড়া পালনের জন্য বিনামূল্যে উন্নত প্রশিক্ষণ সহ টিকা এবং কৃমিনাশক দিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে চর এলাকায় ভেড়া পালন সহ ছাগল পালন অন্যান্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। রোগ বালাই কম হয়, এতে করে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ প্রাণী সম্পদ অধিদপ্তর এখান থেকে সাপোর্ট দিচ্ছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভেড়া পালনের মাধ্যমেই বদলে যাবে চরাঞ্চলের অর্থনীতির চিত্র। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বরগুনার বেতাকি উপজেলার বিবিচিনি গ্রামে সবুজ প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এক নীরব সাক্ষী বিবিচিনি শাহী মসজিদ। ইট পাথরের স্তব্ধতা ছাপিয়ে এখানকার ইতিহাস প্রতিধ্বনিত শত শত বছরের প্রার্থনাতে। বিশ্বাস আর স্থাপত্যের অনন্য মেলবন্ধনের বার্তা নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদ।
বরগুনা থেকে রাসেল মাহমুদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বরগুনার বেতাগীর আঞ্চলিক মহাসড়ক ধরে 10 কিলোমিটার দূরত্বে বিবিচিনি গ্রাম। আদিগন্ত সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক এই স্থাপনা। ইতিহাস বলছে সম্রাট শাহজাহানের শাসনামলে পারস্য থেকে ইসলাম প্রচারে দিল্লি হয়ে এই জনপদে আসেন সুফি সাধক হযরত শাহ নিয়ামতুল্লাহ। সে সময় তার শিষ্য সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার অনুরোধেই বিবিচিনি গ্রামে প্রতিষ্ঠিত হয় এক গম্বুজ বিশিষ্ট এই শাহী মসজিদ। সরকারের যে সুনজর না থাকার ফলে এটি মানুষের নজরে আসছে না। এগুলো নজরে আসলে এলাকার যেমন উন্নয়ন সম্ভব এবং মানুষের মধ্যে কিন্তু এর ইতিহাস ঐতিহ্য জানাও সম্ভব। এই মাঠটা খুবই খারাপ, মাঠটা করলে অনেক ভালো হয়। এবার এখন অনেক লোকজন আসে, একটু মেরামতের দরকার। মসজিদের প্রবেশপথ, নির্মাণ শৈলী আর মুঘল আমলের বিশেষ ইট আজও বহন করছে ঐতিহাসিক বিশেষত্ব। মানে আমার অফিস শুনছি যে এখানে একটা মসজিদ আছে, পরিরা তৈরি করছে, সেজন্য সেটা শুনে এখানে দেখতে আসছি। মূলত বরিশালের কাছাকাছি থেকে নলছিটি থেকে আসছি আমরা। মসজিদটা দেখে খুব ভালো লাগছে, অনেক পুরনো একটা মসজিদ। সবশেষ 1993 সালে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই মসজিদের সংস্কার হলেও বিলীনের পথে হযরত শাহ নিয়ামতুল্লাহ সহ তার 2 কন্যার সমাধি। এটাকে যথাযথ সংরক্ষণ করা, এটাকে মর্যাদার সাথে রক্ষণাবেক্ষণ করা, এটার কিছুটা ঘাটতি আছে। দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে এবং রাস্তা তৈরি করা হয়েছে এবং আরো কিছু পরিকল্পনা আছে যেগুলো আমরা ধাপে ধাপে করে বাস্তবায়ন। ইতিহাসের নীরব সাক্ষী বিবিচিনি শাহী মসজিদ শুধু বরগুনার নয়, বাংলাদেশের গৌরবময় ইতিহাসেরও অংশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নারী সমাজকে অপমানকারীরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে মন্তব্য। 12ই ফেব্রুয়ারি জনগণের ব্যালট বিপ্লব হবে বললেন জামাতের আমির। কোনো পরিবার নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামাত। নির্বাচনী সহিংসতা বিবেচনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়াতে ইসির নির্দেশনা। গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচার চালালে ব্যবস্থা। এবং ফরিদুর রাজা সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর নিয়ে পাঠ আলোচনা। তথ্য সমৃদ্ধ সুনিপুণ বর্ণনায় বাংলা টেলিভিশনের বিবর্তনের নানা অধ্যায়। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেল আইয়ের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।